এরকম প্রজেক্ট যেখানে সার্ভিসেস উইথ ফুল কস্ট রিকভারি, এমন সার্ভিস যেটা কস্ট সার্ভিস বেঁচেই তুলে আনা সম্ভব, যেটার জন্য আর ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং এর কোনো প্রয়োজন নেই। 100% প্রাইভেট ইনভেস্টমেন্ট সেখানে সম্ভব, সরকারের সেখানে কোনো টাকা দেওয়ার দরকার নেই। এমন হতে পারে, এমন বিপ্লবী প্রজেক্ট হতে পারে যে প্রজেক্টটাতে সরকারের কোনো টাকা ইনভেস্ট করার দরকার নেই, প্রাইভেট পার্সনে 100% টাকা ইনভেস্ট করবে। যেমন ইনকাম ট্যাক্স ফাইলিং এন্ড পেমেন্ট, যদি এই ইনকাম ট্যাক্সের সাথে প্রাইভেট যে অর্গানাইজেশন এটা অ্যারেঞ্জ করলো তার কস্টটা যোগ করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে সরকার এখানে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই, বেসরকারি পার্টি ইনভেস্টমেন্ট করে নিয়ে আসবে। কাস্টমস অটোমেশন আমরা দেখেছি, এটা সম্পূর্ণ 100% প্রাইভেট ইনভেস্টমেন্টে হচ্ছে। রেলওয়ে টিকিটিং, রেমিটেন্স এবং রেমিটেন্স ম্যানেজমেন্ট হতে পারে। ল্যান্ড রেকর্ড সার্ভিসেস, অ্যাটলিস্ট রেকর্ড পৌঁছে দেওয়া টু দ্য লাস্ট মাইল ইউজার। ট্রেড লাইসেন্স, কনসুলার অ্যাটেস্টেশন, যেটা নিয়ে এখন আমরা কাজ করছি এর মধ্যে। ভিসা প্রসেসিং, পিআরটিএ সার্ভিসেস, পিআরটিএ সার্ভিসেস স্পেশালি একটা সার্ভিস যেটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে হতে পারে। ঢাকায় দিনের বেলায় ট্রাক প্রবেশ করা নিষেধ, আবার ট্রাক যদি মিরপুরে না যায় তাহলে ফিটনেস লাইসেন্স পাওয়ারও কোনো রাস্তা নেই। তাই যদি হয় তাহলে রাস্তার ট্রাকগুলি যে কি করে ফিটনেস লাইসেন্স পায় সেটা নিয়ে গবেষণা করা যেতে পারে। মানে সো এটার অবশ্যই প্রাইভেট পার্টিসিপেশন দরকার আছে। সার্ভিসেস উইথ পার্শিয়াল কস্ট রিকভারি, যে ধরনের ইনভেস্টমেন্টে পার্শিয়াল কস্ট রিকভারি সুযোগ আছে, 100% কস্ট রিকভারি করা যাবে, সেসব ক্ষেত্রে 10 থেকে 50% প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং বাকি ইনভেস্টমেন্টটা সরকারি হতে পারে, যাতে যে অংশটা অ্যাটলিস্ট কস্ট রিকভারি করা যাবে না। এবং যে 10% ইনভেস্টমেন্ট প্রাইভেট পার্টি গুলো, সেখান থেকে যে রেভিনিউতে যেন এই 10% টাকাটা উঠে আসে সেটা অ্যারেঞ্জ করলেই হবে। এবং সেখানে কনজিউমারের কাছ থেকে কিছু পেমেন্ট নিয়ে গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট পার্টনার্স, অ্যাডভার্টাইজার, স্পন্সর্স, দিস ক্যান বি ওয়েজ অফ গেটিং ব্যাক সাম অফ দ্য রেভিনিউস। যে 4500 একটা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ইনফরমেশনাল সার্ভিস সেন্টার তৈরি করা হচ্ছে, সেখানে বেসিক্যালি এই মডেলটা ইউজ করা হয়েছে। একটা সাবস্টেন্সিয়াল ইনভেস্টমেন্ট এসছে গভর্নমেন্ট সেক্টর থেকে, কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনার থেকে ইউএনডিপি দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে, বাকি টাকাটা দিয়েছে হচ্ছে যারা ইনভেস্টার তারা, এখানে যে ওখানে সেন্টার করেছে তারা দিয়েছে। এবং তার মাধ্যমে আমরা 4500 ইউনিয়ন পরিষদে একটা ইউনিয়ন ইনফরমেশন সেন্টার, যেখানে 3 থেকে 4টা কম্পিউটার আছে, প্রিন্টার আছে, বিভিন্ন ফ্যাসিলিটি আছে, তৈরি করতে পেরেছে। কোন কোন ক্ষেত্রে যে সার্ভিস থেকে মোটেই সার্ভিস চার্জ নেওয়া সম্ভব না, নেওয়ার স্কোপ নেই, সেসব ক্ষেত্রে এগেইন 0 থেকে 10% ইনভেস্টমেন্ট হতে পারে প্রাইভেট পার্টি। 0% ইনভেস্টমেন্ট হবে যেখানে টাকা নেওয়া সম্ভব না, স্পন্সরশিপ সম্ভব না, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে কিছু পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে 0% ইনভেস্টমেন্ট হবে প্রাইভেট পার্টি, পাবলিক পার্টির বা সরকারি ইনভেস্টমেন্ট হবে 100%। আর যেখানে এই 3টে সোর্স থেকে কিছু পাওয়া যাবে সেক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট পাবলিক প্রাইভেট পার্টি করতে পারে। সেফটি নেট স্কিম ডেলিভারি একটা পদ্ধতি, যে প্রত্যেক গ্রামে গ্রামে যেসব আমাদের যে সোশ্যাল সেফটি নেট আছে, ভিজিএফ, ভিজিটি, বিভিন্ন প্রোগ্রাম আছে, এখানকার টাকা পৌঁছে দেওয়ার জন্য এই জাতীয় প্রোগ্রাম নেওয়া যায়। এগেইন পেমেন্টটা এত কম, বৃদ্ধ ভাতা 250 টাকা, সেখান থেকে আপনি অনেক টাকা নিতে পারবেন না। সেখান থেকে যেই টাকা আপনি কস্ট হিসেবে চার্জ করতে পারবেন 1 টাকা 2 টাকা, তা দিয়ে আপনার পুরো ইনভেস্টমেন্টের টাকা উঠে আসবে না। তো এই জন্য বলছি সব জায়গায় ইনভেস্টমেন্টটা, আপনার ইনভেস্টমেন্টটা হবে অনেক কম, বেশিরভাগ ইনভেস্টমেন্টই সরকারি সেক্টর থেকে আসবে। এই ছিল আমার প্রেজেন্টেশন অন পিপিপি। থ্যাংক ইউ very much. That was a wonderful presentation for the private sector here. Okay, can I ask Mr. Habibullah Karim to present his keynote? Our dear friend Mufti Islam says he's outside, limit is 12:30. So if you want to comment from a minute or two, could be 12:30. দুটো তো দুই ইস্যু, জি, পিপিআর এবং পিপিপি দুটো দুই ইস্যু। আমরা এখানে বোধহয় কোশ্চেন আনসার নিয়ে যাবো, আমরা একসাথে করি, একসাথে।
থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান। এখানে আজকে অবশ্য এই পিপিপির কিনোট প্রেজেন্টেশন যেরকম খুব স্ট্রাকচার্ড ভাবে বসেছে প্রেজেন্ট করলেন, আমি পিপিআর এরটা একটু মোর অন এন ইন্টারঅ্যাক্টিভ বেসিস আমি প্রেজেন্ট দেব, কারণ এখানে এই পিপিআর এর বিষয়গুলো, and thank you also for letting me know that I have basically I will do it in 20-25 minutes so that if he has some comments to make before he has to take off. So what I will do is PPR এর আমাদের আইটি সেক্টরের জন্য যে ইস্যুগুলো খুব পার্টিনেন্ট, আমি মনে করি 3টা ইস্যু আছে। এই 3টা ইস্যুর উপরে I will basically spend 5 to 6 minutes on each one of them. So basically 15 to 20 minutes will be my intervention. প্রথম যেটা হচ্ছে যে এই but before I do that, let me share one small story. যে PPR এর ব্যাপারে যে আমাদের মধ্যে এই পাবলিক প্রকিউরমেন্ট রুলস, গভর্নমেন্ট procurements of IT and IT services constitutes a large chunk of our business. But despite that, আমার মনে হয়, in my experience as being in basis leadership for a long time, I have noticed that our industry probably does not attach as higher in importance as we should to PPR provisions, এবং যার ফলে আমাদের বেশ সমস্যাই হয়। এবং এই ক্ষেত্রে আমার খেয়াল আছে একবার বছর 3-4 আগে এক জার্নালিস্ট আমার কাছে আসলো আইটি সেক্টর সম্পর্কে আলাপ আলোচনা করতে। আলোচনার এক পর্যায়ে I was telling him যে তখন ওই সময় পিপিআর নিয়ে বেশ কিছু ঝামেলা হচ্ছিল। So he readily agreed with me. সে বলে যে হ্যাঁ অবশ্যই পিপিআর নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, তো কিন্তু ওটা তো লিগ্যাল ব্যাপার, মানে এটাতে আপনাদের সমস্যা কি? আমি বললাম লিগ্যাল ব্যাপার মানে অফকোর্স পিপিআর is a legal issue, but it relates to all our procurements. বলছে না তা কেন হবে? সে আবার একটু আশ্চর্য হলো যে তা কেন হবে। আমি বললাম যে কেন আপনি কেন মনে করছেন যে পিপিআর আমাদের কনসার্ন হওয়া উচিত না? বলছে পিপিআর আপনি ওটা বলছেন না যে পাবলিক প্রসিকিউশন রিপোর্ট। So he was totally puzzled যে কেন আমি PPR কে এত গুরুত্ব দিচ্ছি। Anyway, but I hope that we know that PPR does not stand for Public Prosecution Report. It stands for our public procurement rules. But more than that, Anil, if you can kindly pull up the PPR document on the screen. Okay, so this is the English version. That's why it says preliminary working draft, but actually this is the official version. Bangladesh's aine Bangla version takes precedence over the English version, so the English version always comes with a qualifier. Anyway, how many of you have actually seen this document? Bangla hook, English hook. Only 4 persons, 5 persons. Okay, 6. So this is what I'm telling you. I think all of us should have been fully familiar with this document. This very, very important document. This determines the way public sector procures our goods and services for the IT sector. So this is a very, very important document. All of us should be familiar with the provisions of this. এবং এই যে আমাদের ফ্যামিলিয়ারিটি নাই সেটার কারণে এবং আমাদের কিছু ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের কারণেও এখানে বেশ কিছু সমস্যা হচ্ছে। সো আমি প্রথমে যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে যে আমাদের এই গভর্নমেন্ট টেন্ডারে বিডিং এ গিয়ে কি সমস্যার আমরা সম্মুখীন হই। এগেইন লেট মি শেয়ার এ স্মল স্টোরি উইথ ইউ। আমি ব্যবসা শুরু করি 1986 সালে। তো সেই 86 সালেই, এবং তখন হার্ডওয়্যার ব্যবসা কিন্তু খুব ভালো ছিল, এখনো ভালো অবশ্য, but back in those days margins were also very high. So most of our software and IT services business used to be highly subsidized by hardware business. তো ওই সময় আমাদের এক ক্লায়েন্ট, বেশ ভালো বড় ক্লায়েন্ট, সে বললো যে আমাদের বিলিং সিস্টেমটা আপনারা করে দেন। So and that was our first software contract. This was in late 86, early 87 kind of time frame. So আমি of course we had some programmers that we had for our in-house work,
but not necessarily for customer work. So I asked one of the lead programmer we had at that time, and his salary was 10,000 taka a month back in those days. So তাকে বললাম যে তোমার কতদিন লাগবে, সে বলল যে স্যার এটা আমি 2 মাসে করে দিতে পারবো. So I immediately added 50% to that and I quoted 30,000 taka to the client. The billing system 30,000 টাকায় করে দেব. 3 মাস পরে দেখা গেল যে ওটা 50% হয়নি. 6 মাস পরে দেখা গেল যে আরো 6 মাস লাগবে এটাকে শেষ করতে. তো then I realized যে আমি তো স্যালারি আমার কস্ট চলে যাচ্ছে প্রায় 1,20,000 টাকা, and I have quoted a fixed amount to the client which is only 30,000 টাকা. So then I asked the client যে এখন এটা করতে তো দেখা যাচ্ছে অনেক বেশি পয়সা লাগবে, would you be willing to at least put part of the bill? আমি যেহেতু আমরা কোট করে ফেলছি 30,000 টাকা, তো তাকে বেশি চাইতেও পারছে না, but telling him যে scope has escalated, cost has gone up. Ultimately the client did not agree and we couldn't finish that project. But unfortunately the fact remains যে আজকে 2011 সালে এসে আমাকে বলতে হচ্ছে there are many of us who fall into same kind of traps. এখন আমার কথা হচ্ছে যে those of you who are younger entrepreneurs, please learn from our mistakes. That's why we have our gray hairs. So you don't have to commit those same mistakes again. So you have to learn how to do proper bidding, proper pricing for your projects, so that you don't get into this kind of traps. এখানে যে pitfalls গুলো হয় এই সফটওয়্যার এবং আইটি সার্ভিসেস এর প্রাইসিং এর ক্ষেত্রে, সেখানে প্রথম যেটা হচ্ছে যে আমরা ম্যান মান্থ কস্টিং এর হিসাবে আমরা ভুল করে ফেলি. Obviously, if I pay a programmer a 10,000 taka salary per month, is that my net cost for that programmer? How many of you do not agree with me on this? Huh? Okay, so I was hoping that the overwhelming majority would say they don't agree with me on this, because that is not your net cost. Again, এখানে thumb rule হচ্ছে IT services is a professional service. In any professional service company, the raw salary cost of any professional constitutes only 20 to 25% of the total cost of that person. So your overhead is usually 300% or more. So if I pay 10,000 taka salary to a professional person, my net cost for that person is usually 35 to 40,000 taka per month. On top of that, as a company, of course, you don't do business to recover cost. You do business to make money, right? So what would be a reasonable profit? 20%, 10%, what? Any numbers? What would you think is a reasonable profit for you? 20%, okay? So if we add 20% markup to that, so that becomes 50,000 taka. So এখন আজকে তো 10,000 টাকায় প্রোগ্রামার পাওয়া যায় আজকে একটা গুড প্রোগ্রামার, what is the average cost? 25. Okay, let's say even if I take 30,000, so even if I take 30,000, then this cost, your cost becomes 120,000 taka per month. And if you want to do 20% profit, then you have to charge 150,000 taka per month. আমার আর কিছু বলার দরকার নেই. ইউ ক্যান ইমিডিয়েটলি সি যে আমরা যখন বিট করি যে আমরা অনেকেই কতখানি আমরা এখানে আন্ডারকোট করে বসে থাকি, এবং আলটিমেটলি উই ডোন্ট ডু জাস্টিস টু আওয়ারসেলভস, উই ডোন্ট ডু জাস্টিস টু দ্য ক্লায়েন্ট অ্যাজ ওয়েল. এই ম্যান মান্থ কস্টিং এর হিসাবটা আমার মনে হয় আমাদের মাথায় রাখতে হবে. এটা একটা বিষয়, ওভারহেড কস্টস, প্রজেক্ট কস্টস, প্রফিটস, অ্যান্ড দেন ফাইনালি ওই যে আমি বললাম যে আমার প্রোগ্রামার বলেছিল এটা লাগবে করতে 2 মাস, পরে দেখা গেল 6 মাসেও শেষ হলো না. ইজ দ্যাট ভেরি আনকমন? ভেরি কমন. সো দ্যাট মিনস যে আমার যদি আমার প্রোগ্রামার বা টেকনিক্যাল টিম যদি একটা কস্ট এস্টিমেট দেয়, টাইম এস্টিমেট দেয়, মোস্ট অফেন it will exceed that time estimate. So as a CEO of the company, you have to make a call on that. যে কতখানি আমি তাহলে কুশন রাখবো যে আমার এটা যাতে কস্ট ওভাররান না করে. Again, the thumb rule is that the cost overruns can happen anywhere from, if it's a very tight ship, maybe 20%. If it's not a tight ship, it can be 200%. But average 50 to 60% cost overruns is absolutely very common. তো 50% আমি যদি কস্ট ওভাররান করতে চাই, যে এখন ধরা গেল যে একটা জায়গায় আপনি কস্ট কোট করবেন, so your team tells you that it will cost you the time that it will take is 4 man months.
and আপনি ওইভাবে 1.5 লাখ টাকা কস্ট